তারপর তার প্রপারলি গ্রুমিং মেনটেনেন্সটা হলো না। আর হাই এনার্জেটিক ডগের ক্ষেত্রে আপনার রেগুলার এক্সারসাইজটা মাস্ট। এইগুলো যদি করেন তাহলে শেডিং ইস্যুটা আপনার বিরক্তির কারণ হবে। কোন কুকুর কামড়াচ্ছে আর কার বিহেভিয়ার সমস্যা হচ্ছে এটা ডিপেন্ড করে তার ছোটবেলা থেকে কিভাবে তাকে বড় করা হয়। বার্কিং ইস্যু মানে যে কোনো হাইপার ব্রিড হলেই তার একটা বার্কিং টেন্ডেন্সি হবেই, কারণ সে একটু ওভার অ্যাক্টিভ। ওনার তার কুকুর রাখার এক্সপিরিয়েন্স আছে মানে সমস্ত ব্রিডকে সে সমানভাবে হ্যান্ডেল করতে পারবে, এটা কিন্তু সম্ভব নয়। আমার জেরিরও পরবর্তী প্রজন্ম যেন ভালো একটা স্পেসিমেন তৈরি হয়, তার জন্য আমাকে ওইভাবে প্ল্যান করতে হবে। 3 মাস পর কিন্তু তাকে যেটাকে খারাপ দেখেছিলেন সে হয়তো বেটার হয়ে যাবে। তো ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী বাছা এটা একটা বড় কাজ। সো ওয়েলকাম ব্যাক টু ডগ এক্সক্লুসিভ। আপনারা দেখছেন আর ঠকবো না ক্যাম্পেনের আরও একটা ভিডিও, নতুন ভিডিও। এই ভিডিওটা আমার কাছে স্পেশালি আজকের কাছে খুব স্পেশাল, কারণ এই স্পেসিফিক ব্রিডটা নিয়ে আমি প্রচুর প্রশ্ন এবং আপনার থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম যে ভিডিওটা নিয়ে আসার জন্য। বাট যেহেতু এটা খুব এক্সোটিক ব্রিড এবং কলকাতার বুকে খুব একটা বেশি পাওয়া যায় না, মানে নেই বললেই চলে, তাই অনেক খুঁজে আমি আজকে দাদাকে নিয়ে এসেছি। আমরা দাদা সম্পর্কে জানবো। তবে তার আগে একটা ছোট জিনিস ইনফরমেশন আপনাদেরকে একটু শেয়ার করি, যে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন তারা আমার দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানে জয়েন করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক একটি গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। তো আর সময় নষ্ট করবো না, দাদা আপনার কাছে আসবো। যদি কাইন্ডলি আপনি আপনার নিজের জার্নিটা ইনশর্ট একটু এবং আপনার নিজের ব্যাপারে একটু বলেন। থ্যাংক ইউ। আমি অমিত দেবনাথ, আমি দমদম নাগের বাজারে থাকি। ডগ লাভার বলবো না, অ্যানিমেল লাভার বলবো নিজেকে। আর আমার কুকুর বাড়িতে রাখা শুরু হয়েছে ধরুন গত 40 বছর ধরে। যখন আমার 4-5 বছর বয়স তখন থেকেই একটার পর একটা কুকুর রয়েছে। কিছু শো করেছি, কিছু শো করিনি। বাট প্রথমে পরপর অনেক জার্মান শেফার্ড পুষেছি, তারপর স্পিডস, বুলডগ, শালুকি, ড্যাশান্ড, পাগ, চিহুয়াহুয়া, মিনিয়েচার পিন্সচার পরপর চলছে আর কি। এবং বর্তমানে পাগের সাথে মিনিয়েচার আছে এবং বর্তমানে আমার কাছে এখন 3টে পাগ, একটা ড্যাশান্ড আর একটা মিনিয়েচার পিন্সচার আছে। রাইট। আর এর সাথে আমি তো জিজ্ঞাসা করবোই কেন এত স্মল ব্রিডের প্রতি আপনার ভালোবাসা, সেটা জানার চেষ্টা করবো। বাট তার আগে একটা জিনিস জানতে চাইবো যে ডগ এক্সক্লুসিভের আর ঠকবো না ক্যাম্পেন এবং এটা আপনার চোখে কতটা ভ্যালু অ্যাড করছে সোসাইটিতে, যদি একটু শেয়ার করেন। দেখুন, এটা বিশাল একটা ভ্যালু অ্যাড করতে পারে। তার কারণ হচ্ছে যে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া একটা স্ট্রং মিডিয়াম হয়ে গেছে। এটা এখন লোকে টেলিভিশন, নিউজ পেপার, রেডিও এগুলো আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। লোকে সোশ্যাল মিডিয়ার উপরই যাবতীয় কিছু ভরসা করে। আর আপনারা যেটা করছেন তাতে মানুষের অ্যাওয়ারনেসটাও তৈরি হবে, মানুষ ব্রিডগুলো সম্পর্কে জানতে পারবে। সবথেকে বড় কথা হচ্ছে যে একটা অনার আর তার পেটের যে রিলেশনশিপটা, এটা দেখানোর জন্য এই প্ল্যাটফর্মগুলো হওয়া খুব জরুরি। তো সেটা আপনারা বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, তুলছেন, শোয়ের মাঠেও আপনাদেরকে দেখছি। এটা খুব ভালো উদ্যোগ। থ্যাংক ইউ। আমরা পরের কোনো ডিসকাশনে যাওয়ার আগে ডাইরেক্টলি মিন পিন নিয়ে, কারণ শর্ট ফর্মে মিনিয়েচার পিনস্টারকে মিন পিনও বলে। তো আমি দাদা একটু আপনার থেকে জানতে চাইবো যে যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য যে ব্রিডার সম্পর্কে বা ব্রিডার অরিজিন নিয়ে বা ব্রিডার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি একটু কিছু বলে। মিনিয়েচার পিনস্টার কথাটার শর্ট ফর্ম হচ্ছে মিন পিন, যেটাতেই লোকে বেশি পরিচিত। ব্রিডটার অরিজিন হচ্ছে জার্মানি। এটা মূলত তৈরি হয়েছিল র্যাবিট শিকার করার জন্য। তারপর এটা আস্তে আস্তে পপুলার হয়ে যায় সারা পৃথিবী জুড়ে। এটা খুবই ইন্টেলিজেন্ট ব্রিড, অত্যন্ত ইন্টেলিজেন্ট ব্রিড, কিন্তু খুব হাইপার, সবসময় একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে ভালোবাসে। পারফেক্ট পেট ফ্ল্যাটের জন্য। কিন্তু এরা সাইজে ছোট হলেও এরা খুব ভালো ওয়াচডগ, খুব প্রোটেক্টিভ নিজের অনারের প্রতি। কিন্তু আমি অ্যাগ্রেসিভও বলবো না, কারণ আমার নিজের অভিজ্ঞতায় আমার বাড়ির মেন পিন অত্যন্ত ফ্রেন্ডলি, মানুষজনকে ভীষণ ভালোবাসে, ভীষণ প্লেফুল, সবসময় ও অ্যাক্টিভ থাকে আমার বাকি পেটসদের সাথে, ভীষণ ফ্রেন্ডলি এবং তাদের সাথে বন্ডিংও যথেষ্ট ভালো। আর এখনো অবধি আমার ওকে ভীষণ কম্প্যাশনেটই মনে হয়। রাইট। আমরা এই এনার্জি এবং এই টেম্পারমেন্ট এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। তার আগে আমার একটা জিনিস বলার আছে, যে আমি সবসময়তেই বলি ভিডিওতে যে কোনো ব্রিড স্পেসিফিক নলেজ যখন শেয়ার করার চেষ্টা করি, সেখানে ভালোটা খুব বেশি তুলে ধরার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খারাপগুলো তুলে ধরা। কারণ হচ্ছে যে আপনারা অনেকে প্যাশনেটলি নিয়ে চলে আসেন, নিয়ে আসার পর বাড়িতে এসে বলেন আমার এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে। আমি খারাপ বলা মানে এই নয় যে ডগটা খারাপ মানে আপনি যে পরিস্থিতিতে আছেন তার সাথে ম্যাচ আপ নাও হতে পারে। তো সেটা আপনি একটা ব্রিডের দিকে যাওয়ার আগে আপনার জানা উচিত, আর সেই জন্য আজকের এই আলোচনাটায় বসা। দাদা একটু যদি বলি যে আপনি যেটা বললেন যে
সাইজে ছোট, তো সেটার জন্য ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে যারা আছে তাদের জন্য খুব একটা বড় বেনিফিট। বাট অ্যাট দ্য সেম টাইম আমার প্রশ্ন হচ্ছে যে যতটা এনার্জেটিক আমি পার্সোনালি দেখেছি, সেই এনার্জি কন্ট্রোলের ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকে? দেখুন, আমি শুধুমাত্র মিনপিনের ক্ষেত্রে বলবো না, আমরা মেজরলি এই ভুলটাই করি যে একটা আবেগের বশে ভালোবাসা দেখে একটা ব্রিডকে বাড়িতে নিয়ে চলে এলাম, তারপর তার প্রপারলি গ্রুমিং মেনটেনেন্সটা হলো না। আর হাই এনার্জেটিক ডগের ক্ষেত্রে আপনার রেগুলার এক্সারসাইজটা মাস্ট, কারণ সে যদি তার এনার্জিটাকে কেল না করতে পারে তাহলে সে বাড়িতে জিনিসপত্র নষ্ট করবে, আপনাকে বিরক্ত করবে। কারণ সেটা একটা নর্মাল বাচ্চার মতো, আমরা বাচ্চাদেরকে কেন মাঠে খেলতে নিয়ে যাই পড়াশোনার ছবি আঁকার পাশাপাশি? একই জিনিস তো, এটাও তো বাচ্চা। রাইট। তো ওর এনার্জিটাকেও তো একটা পয়েন্টে আপনাকে কিল করাতে হবে। তাহলে একটা মানুষের বাচ্চাকে আমরা যেভাবে ছোট থেকে বড় করি তার উপরে তার মনুষ্যত্ব নির্ভর করে, তার বিহেভিয়ার তৈরি হয়। একইভাবে আমাদেরকেও প্যারেন্টস সুলভ মনোভাব রাখতে হয় একটা ব্রিডের ক্ষেত্রে, তাহলে সে ছোট থেকে সেভাবে বড় হয়। এবং আপনি যেটা মনে মনে ভাবছিলেন যে আমার ব্রিডটা এরকম হবে, আমার পেট এরকম হবে, তাহলেই সেটা হবে। কিন্তু শুধু একটা দামি ব্রিড হোক, একটা কম দামি ব্রিড হোক, আপনি নিয়ে চলে এলেন আর তাকে প্রপারলি মেনটেন করলেন না, রাইট। তার প্রপার টিচার দিলেন না, তাহলে কিন্তু সে আপনার মনের মতো কুকুর হবে না। একটা পয়েন্টে সে আপনার বিরক্তর পাত্র হয়ে যাবে। একদম তাই। আর এরা তো অবলা প্রাণী, এ কিন্তু বলতে পারে না। এটা কিন্তু পুরোপুরি ইমোশনাল একটা ডায়ালগ চলে অনারের সাথে। মানে আমরা যারা দীর্ঘ বছর ধরে কুকুর রাখি, আমাদের কি হয়, আমরা দুজনের সাথে সময় ঘন্টার পর ঘন্টা টাইম কাটাতে পারি, সেখানে একটা কমিউনিকেশন চলে। আপনারা হয়তো ভাববেন যে কি হচ্ছে, কিন্তু আমরা কথা বলছি। সেটা ইনফ্যাক্ট যাদের বাড়িতে আছে, যারা ভিডিওটা দেখছে এবং যারা জিনিসগুলো শুনছে, তারা কোরিলেটও করতে পারবে। আমরা সবাই একটা নিজেদের ভাষায় কথা বলি, নিজের পেট বলবো না, নিজের সন্তানের সাথে। তো এই আলোচনার মধ্যে একটা ছোট্ট জিনিস একটু কনফার্ম করার চেষ্টা করবো বা আপনার থেকে জানতে চাইবো যে আমার যেটা দেখে মনে হয়েছে মিনপিনকে, যে শেডিং ইস্যু মনে হয় একদমই নেই। মানে এটা একটা খুব প্লাস পয়েন্ট হতে পারে এদের ক্ষেত্রে। না, শেডিং ইস্যু নেই এটা নয়, শেডিং তো আছে, কিন্তু যেহেতু এর কোটটাই খুব ছোট, তার ফলে ওটা আপনার চোখে পড়ছে না। কিন্তু উইকলি স্নান করানো, রেগুলার এর গাটা স্পঞ্জ করে দেওয়া, মুছিয়ে দেওয়া, কন্ডিশনিং ঠিকঠাক রাখা, এইগুলো যদি করেন তাহলে শেডিং ইস্যুটা আপনার বিরক্তির কারণ হবে না। আমি একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট করেছিলাম দাদা, যে কোনো স্মল ব্রিডস ইটসেলফ, শুধু ব্রিডস ডগের ক্ষেত্রে নয়, ইভেন ইট ইজ মানে ইমপ্লিমেন্টেড ফর হিউম্যান বিং অলসো, যে আমরা যখন সাইজে যখন যে কোনো জিনিস ছোট হয়, তখন তার মধ্যে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কাজ করে যে সে নিজেকে ছোট মনে করে। তো সেখানে কিছু স্মল ব্রিডসের ক্ষেত্রে, যেমন চিহুয়াহুয়া এখনও বাইটিং টেন্ডেন্সির ক্ষেত্রে অনেকটা এগিয়ে। তো এই মিনপিনের ক্ষেত্রে কি অ্যাগ্রেশন বা নতুন কারোর সাথে মানে মিলেমিশে যাওয়া বা বাচ্চাদের ক্ষেত্রে কতটা ইস্যু হতে পারে বা হয়? আপনি যে কথাটা বললেন যে চিহুয়াহুয়া বাইটিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে, এটাও কিন্তু পুরোপুরি ঠিক কথা নয়। আমি আপনাকে এমন ল্যাব আমি দেখেছি যে ভয়ঙ্কর বাইট করে, মানে নিজের অনারকেও বাইট করে, বাড়ির প্রত্যেককে বাইট করে, সুযোগ পেলে যাকে অচেনা হবে তাকেও বাইট করে। আবার এমন ডোবারম্যান চিহুয়াহুয়াও দেখেছি কোনোদিনও কামড়াতে মানে জানেই না। রটভিলারও এমন দেখেছি, আমি নিজে রটভিলার ক্লাবেরও মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তো সুতরাং সেক্ষেত্রে এইটা কিন্তু ভুল কথা। কুকুর কিভাবে কোন কুকুর কামড়াচ্ছে আর কার বিহেভিয়ার সমস্যা হচ্ছে, এটা ডিপেন্ড করে তার ছোটবেলা থেকে কিভাবে তাকে বড় করা হয়। রাইট, আপব্রিঙ্গিং এর উপর অনেকটাই ডিপেন্ড করে। এক্স্যাক্টলি তাই। তো আপনি বলতে চাইছেন যে এখানে আপনি কিভাবে তাকে বড় করছেন সেটা ব্রিড স্পেসিফিক এর থেকেও হওয়া বেশি ইম্পর্টেন্ট, যে আপনার প্যাটার্ন কি আছে তার উপর বেশি। ডেফিনেটলি, কারণ আমাদের এখানে অনেক ভ্রান্ত ধারণা আছে। যারা অ্যামেচারিস তারা একটা পিটবুল শুনলে, একটা রটভিলার শুনলে মনে করে বিরাট, ওরে বাবা এ তো ভয়ঙ্কর কামড়াবে। কিন্তু আপনি কলকাতাতে দেখুন, আপনি শোয়ের মাঠে গিয়ে দেখুন, একটা পিটবুল, একটা ডোবারম্যান, তার সঙ্গে বাচ্চা বড় সবাই আদর করছে, খেলা করছে, কত ফ্রেন্ডলি। কারণ আমি এই জন্যই লোকজনকে বলবো যে আপনারা শো করুন না করুন, আপনারা শোয়ের মাঠগুলো ভিজিট করুন। তাহলে কি হবে, অনেক এক্সপিরিয়েন্স লোকের সাথে আপনাদের ইন্টারাকশন হবে আর আপনারা অনেক রকমের ব্রিড দেখতে পাবেন আর তাদের বিহেভিয়ারের সাথে পরিচিত হবেন। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কি হবে, আপনার যে ভুল ধারণাগুলো সেগুলোও যেমন কেটে যাবে, কিন্তু আপনার যে নলেজগুলো নেই সেই নলেজগুলো আপনি গ্যাদার করতে পারেন। এক্স্যাক্টলি তাই। এখানে একটা ছোট্ট জিনিস একটু শেয়ার করি। ডগসক্লুসিভ মিডিয়া পার্টনার ছিল এই বছরের একটি রটওয়েলার ক্লাস স্পেশালিটি শোতে। তো সেই ভিডিওটা ডেডিকেটেডলি আছে আমার চ্যানেলে, আমি আই বাটনে দিয়ে রাখছি। যদি আপনাদের মনে হয় যে আপনারা নেক্সট ইয়ারের জন্য যেতে চান বা কী ধরনের হয়, আপনারা ভিডিওটা দেখলে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। তাদের এর সাথে নেক্সট আমরা যে টপিকটা একটু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বার্কিং ইস্যুটা কতটা, বা আদৌ কি বার্কিং ইস্যু আছে? দেখুন, বার্কিং ইস্যু মানে যে কোনো হাইপার ব্রিড হলেই তার একটা বার্কিং টেন্ডেন্সি হবেই, কারণ সে একটু ওভার অ্যাক্টিভ। ধরুন রাত্রেবেলা যখন নাইট গার্ড পাড়া দিয়ে আওয়াজ করে একটা সিটি মারে,
তখন আমার ড্যাশ এন্ড হয়তো বা পাকগুলো মাথা তোলে না বিছানায়, কিন্তু মিনপিন যে সে কিন্তু মাথাটা তোলে, ওর ইচ্ছে হলো একটা চিৎকার করলো কিন্তু আবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে। তো সুতরাং ওরা একটু বেশি অ্যালার্ট। যেহেতু একই গ্রুপ মানে ইভেন ডোবারম্যান, পিনস্টার এবং যে কটা পিনস্টার গ্রুপ আছে যেহেতু একই ব্রিড থেকে করে, তাই এটা এমন একটা কম্প্যাক্ট ব্রিড যে ব্রিডটার সাথে কিন্তু কম্প্যাক্ট মানে কম্প্যাটিবিলিটি ইস্যুও হয় না, এবং অ্যাপার্টমেন্ট ইস্যু যেটা আমরা বলছিলাম যে আমাদের এরিয়া আমরা কতটা জায়গা নিয়ে থাকি বা স্পেস ম্যানেজমেন্ট ইস্যু হয় না, তার সাথে একটা কিন্তু গার্ডিং টেন্ডেন্সি মানে ডগের মধ্যে আছে। তো সেটার জন্য এটা খুব ওভারঅল একটা খুব ভালো ব্রিড অপশনস হয়ে যায় যারা বেসিক্যালি অ্যাপার্টমেন্টে থাকে। কিছু জিনিস আছে, কিছু মিথ আছে, আপনারা গুগল করলেও হয়তো দেখতে পাবেন যে মিনিয়েচারের ক্ষেত্রে বলে যে বার্কিং ইস্যু অনেকটা বেশি আছে, বাট রিয়েল লাইফে কিন্তু দ্যাট ইজ ফর সেফটি, মানে ওটা ওর মধ্যে গার্ডিং আছে বলেই আছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আর এর সাথে একটা লাস্ট বা ছোট্ট একটা পার্ট আলোচনা করব, স্টাবন ব্যাপারটা কতটা আছে দাদা ট্রেনিং এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, কতটা কোঅপারেট করে এবং কতটা অ্যাডাপ্টেবিলিটি যদি একটু শেয়ার করেন। ট্রেনিং এর ক্ষেত্রে এরা স্ট্রাবন নয়, কিন্তু ব্রিডটা একটু স্ট্রাবন। ওকে। এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার মিনপিনকে কিভাবে হ্যান্ডেল করছেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা সমস্যা হয় যেহেতু এই ব্রিডটার সাথে কলকাতার লোকজন খুব একটা পরিচিত নয়, বা যারা আগে ছিল তারাও সেই সংখ্যাটাও খুব কম। সুতরাং এটা হয়তো তৈরি হতে আরো 1-2 বছর লাগবে, বা 1 বছর হয়তো লাগবে। আমরা যদি এভাবে ভাবি যে প্রত্যেকটা হ্যান্ডলার বা প্রত্যেকটা ট্রেনার বা প্রত্যেকটা ওনার তার কুকুর রাখার এক্সপিরিয়েন্স আছে মানে সমস্ত ব্রিডকে সে সমানভাবে হ্যান্ডেল করতে পারবে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ প্রত্যেকটা ব্রিডের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকে, আপনাকে সেই ক্যারেক্টারিস্টিকটাকে বুঝতে হবে। সেই ক্যারেক্টারিস্টিকটা না বুঝতে পারলে কিন্তু সে আপনাকে বাউন্স ব্যাক করবে। এর সাথে একটা জিনিস আমার জানার আছে, অ্যাভেলেবিলিটি অফ মিনপিন কতটা ইজি এবং ডিফিকাল্ট। শোয়ের মাঠেতেও আমার মনে হয় যে খুব রেয়ার, মানে অ্যাজ আ খুব এক্সক্লুসিভ ব্রিড হিসাবেই দেখতে পাওয়া যায় আজকের দিনে। তো যারা অ্যাডপ্ট করবে ভাবছে তাদের ক্ষেত্রে কতটা জাস্টিফাইড হবে ব্রিডটা? দেখুন, প্রথম হচ্ছে যে এখন কলকাতায় অল্প কিছুই মিনপিন আছে, তো আশা করা যায় আগামী 1 বছরের মধ্যে সেই সংখ্যাটা অনেক বাড়বে। তো তখন অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থেকেই যাবে। কিন্তু যারা মনে করছে যে না আমরা এখনই এই ব্রিডটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে সব থেকে বেশি মিনপিন মোটামুটি শো হয় সাউথ ইন্ডিয়ায়, কেরালা, কোয়েম্বাটোর, চেন্নাই, এগুলোতে সব থেকে বেশি শো হয়, পাঞ্জাব। তো তারা সেখানে যোগাযোগ করতে পারেন, গিয়ে বিভিন্ন ভালো ভালো ব্রিডার আছেন। কোয়েম্বাটোরে হরিশ আছে, খুব ভালো ব্রিডার। ব্যাঙ্গালোরে মিসেস হেমচন্দ্রা আছেন, দীর্ঘ বছর ধরে আমাদের দেশে প্রথম মিনপিন উনিই সবচেয়ে বেশি পপুলার করেছিলেন, ওনার কুকুর ডগ অফ দ্য ইয়ার হয়েছিল। তবে একটা জিনিস হচ্ছে এই ব্রিডটা নেওয়ার ক্ষেত্রেও একটা ব্যাপার যে তার ভবিষ্যৎ প্রজনী তৈরি করতে গেলে আপনাকে ডিফারেন্ট ব্লাড লাইন প্ল্যান করতে হবে। এটা আমরা বিভিন্ন সময় ভুল করি। ডিফারেন্ট ব্লাড লাইন প্ল্যান করতে হবে এবং ভালো ব্রিডারের থেকে উইথ পেপার রেজিস্টার্ড কুকুর নিতে হবে, যাতে তার পরবর্তী প্রজন্ম ভালো স্পেসিমেন তৈরি হয়। রাইট, কারণ আমি এই প্রশ্নটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি না বললে হয়তো ক্ল্যারিটি আসবে না। আপনাদের মধ্যে অনেকেই কেউ আমি মিথই বলি, কারণ এটা কোনো সায়েন্টিফিক ডেফিনেশন নেই, বাট আপনাদেরকে কেউ না কেউ গাইড করে যে নেওয়ার পরেই 2 বছর বা 3 বছরের মধ্যে আমাকে একটা মিটিং দিতে হবে, না হলে আমার ডগ খুব প্রবলেম করছে এবং ফিজিক্যাল প্রচুর ইস্যুস আসছে, তো বিহেভিয়ারিয়াল ইস্যুস আছে, যেগুলো কোনো সায়েন্টিফিক সংখ্যা নেই। আমি বারবারই বলি ব্যাকইয়ার্ড ব্রিডিংকে আমি একদমই সাপোর্ট করি না। যদি আপনি প্রফেশনাল ব্রিডার হন তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ ব্যাকইয়ার্ড ব্রিডারকে আমি সাপোর্ট করি না। বাট সেক্ষেত্রেও বলছি এক্সোটিক ব্রিডের ক্ষেত্রে গেলে কিন্তু এই প্রবলেম বা এই সমস্যাগুলো আপনাদের হতে পারে। তো তার আগে আপনি কিন্তু প্রপারলি প্ল্যান করুন, নিয়ে আসার পরে কারোর হাতে দেবো, আমি ছাড়বো বা আমি অ্যাডপশানে দেবো, এইগুলোর দিকে এগোবেন না প্লিজ। তাই জন্যই ভিডিওটা করা, এখান থেকে যাতে আপনারা নলেজগুলো নিতে পারেন। এই মুহূর্তে দাদা যদি আমি ভাবি যে আমি মিনপিন নেবো কলকাতা দাঁড়িয়ে, পসিবল? কলকাতা থেকে এই মুহূর্তে পসিবল নয়, কারণ কলকাতায় এই মুহূর্তে কোনো পাপি নেই। মানে আমার কাছে যেটা আছে সেটার এখন 10-10.5 মাস বয়স, আর কলকাতায় 2টো ফিমেল আছে, সেগুলো 4-5 মাস করে বয়স, আর বাকি যেগুলো আছে সেগুলো সব 10-12 বছর করে বয়স। সুতরাং এখন কলকাতায় কোনো পাপি নেই। আপনাকে এই মুহূর্তে পাপি নিতে গেলে অন্য ব্রিডার, কলকাতার বাইরের ব্রিডারদের থেকে ভরসা করতে হবে। যে আমাদের যারা ডগ লাভার্স বন্ধু বান্ধব আছে, যে আমরা একটা গ্রুপ প্ল্যান করে নিলাম যে ডিফারেন্ট লাইন থেকে 2-3 জন 4 জন মিলে একটা ব্রিডকে প্রমোট করার জন্য শুরুতে 2টো ভালো ফিমেল, একটা ভালো মেল, তাহলে কিন্তু আমরা নিজেদের একটা ভালো, এটাকে কে বিজনেস পারপাসে নিচ্ছে সেটা আলাদা কথা, আমি তো বিজনেস করি না, কিন্তু আমিও বলবো যে আমার জেরিরও পরবর্তী প্রজন্ম যেন ভালো একটা স্পেসিমেন তৈরি হয়, তার জন্য আমাকে ওইভাবে প্ল্যান করতে হবে। সব সময় আমাদের
নিজেদের বাড়িতে ওই ইনফ্রাস্ট্রাকচার থাকে না যে আপনি 10টা 5টা ব্রিড একই কুকুর রাখতে পাচ্ছেন। তো আমরা যদি এভাবে প্ল্যান করি যে যারা মিন পিন ভালোবাসে এই ব্রিডটাকে, তারা একসাথে একটা প্ল্যান করে নিলাম যে ও এই ব্লাড লাইন থেকে একটা ফিমেল নিল, ডিফারেন্ট ব্লাড লাইন থেকে একজন একটা মেল নিল, এভাবে ব্যাপারটাকে এগোনো। রাইট, এটা খুব দারুণ বলেছেন। এবং এইভাবে প্ল্যান করলে যদি আপনারা যারা দেখছেন, যদি আপনারা খুব ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনারা ইন্টারনালি যেটা বললেন আশা করি আপনাদের কাছে বুঝতে পেরেছেন। তো আই হোপ ক্লিয়ার হয়েছে। আর একটা ছোট্ট জিনিস একটু আইডিয়া চাইবো যে প্রাইজিং কি হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে? প্রাইসিংটা না অ্যাকচুয়ালি কোনো ব্রিডের ক্ষেত্রেই বলা যায় না, কারণ এমনি কলকাতার বাইরে মিনপিন যদি একটু ভালো ব্রিডারের থেকে আনতে চান তাহলে মোটামুটি আপনার 40, 50, 60, 30 এরম হয়। এখানে অনেকে শুধু ব্র্যান্ড ভ্যারি করে না, ব্রিডারের নামই শুধু নয়, কারণ হচ্ছে ব্রিডার তার নিজের স্টক তৈরি করার জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তার কাছে হয়তো 10টা ইম্পোর্ট আছে, একটা ইম্পোর্ট করতে লক্ষ লক্ষ টাকা খরচা। একদমই তাই। তো সেই অনুযায়ী সে তার পাপিগুলোর প্রাইস ঠিক করে। তবে এটাও নয় যে আপনাকে 60,000 টাকা 50,000 টাকা প্রাইস বলছে আর যে আপনাকে 15,000 টাকা বলছে, যে আপনি যদি মানে এমনও নয় যে আপনি 15,000 টাকায় খুব ভালো পাপি পাবেন না, বা 50,000 টাকা 60,000 টাকা খরচা করা মানেই আপনি খুব ভালো পাপি পাবেন। উল্টো দিক থেকে এটাও সত্যি কথা। সুতরাং পাপি সিলেক্ট করাটাও একটা বড় ব্যাপার, সেই জন্য রেপুটেড ব্রিডার থাকা জরুরি। এবং আপনি যদি নিজে এক্সপিরিয়েন্স না হন তাহলে কারোর সাহায্য নেওয়াটাও জরুরি। মানে আপনি আজকে একটা পাপিকে খুব ভালো দেখছেন, 3 মাস পর কিন্তু তাকে যেটাকে খারাপ দেখেছিলেন সে হয়তো বেটার হয়ে গেল। তো ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী বাছা এটা একটা বড় কাজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আই হোপ আপনাদের কাছে মিনপিন নিয়ে যে ক্ল্যারিটিগুলো দরকার ছিল, হ্যাঁ আমি হয়তো খুব বেশি আপনাদেরকে, কারণ ইটসেলফ এই ব্রিডটা এমনই যে আমাদের এইখানে বা কলকাতায় বা সারাউন্ডিং বা ওয়েস্ট বেঙ্গলেই মিনপিনের যেমনটা দাদা বললেন খুব বেশি ব্রিডার নেই। তো আমি খুব বেশি ব্রিডার ইনফরমেশন আপনাদেরকে এখানে শেয়ার করতে পারলাম না, বাট আমি আপনাদেরকে ব্রিড এবং ব্রিডের ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করলাম এবং ওভারঅল একটা আইডিয়া এবং ওভারঅল একটা সাজেশন বা গাইডেন্স দেওয়ানোর চেষ্টা করলাম দাদার থেকে। আর তাছাড়াও যদি মনে হয় আপনাদের কোনো হেল্প সাপোর্ট লাগছে, আপনারা চ্যানেলের নাম্বার অলরেডি আছে স্ক্রিনে, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করবো যতটা বেশি পসিবল আপনাদেরকে হেল্প সাপোর্ট করে দেওয়ার জন্য। বাট তার থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট, যদি মনে হয় যে ভিডিওটা দেখে বা ভিডিওটায় আপনাদের কোনো কাজে লাগলো, লাইক আর শেয়ারটা করবেন আর সাবস্ক্রাইবটা চ্যানেলটা করে নেবেন। আর এর সাথে এটুকুনি বলবো যে যেটা আমরা ভিডিওতে আলোচনা করলাম, যে যদি আপনারা কেউ চান যে আমি মিনপিন নেব এবং আমরা যে গ্রুপটার কথা বলছিলেন দাদা সেটার প্রতি ইন্টারেস্ট নেন, তাহলে আমার সাথে ডেফিনেটলি এই দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়া ভিডিও দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।